আসসালামু আলাইকুম। আচ্ছা, ক্লাস 9-10 এর হচ্ছে আমাদের গণিত বইয়ের পুরা কোর্সটা আমরা করব এখানে, ঠিক আছে? নবম দশম শ্রেণী গণিত বইয়ের পুরো কোর্সটা করব। শুরুতে প্রথম অধ্যায়ে চলে যাই। প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা রিলেটেড, ঠিক আছে? বাস্তব সংখ্যা রিলেটেড রিয়েল নাম্বারস মনে রাখতে হবে। তো এখানে শুরুর দিকে পড়ার কিছু নাই, হ্যাঁ। এখানে কে গণিতবিদ, কে কত খ্রিস্টাব্দে, এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, এগুলো কখনো কোনো পরীক্ষা আসে না, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি হচ্ছে দ্বিতীয় নাম্বার পেজে। দ্বিতীয় নাম্বার পেজে বলা আছে বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস বা ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস। তো এটা একটু আমাদের দেখতে হবে, ঠিক আছে? এখান থেকে অনেক সময় প্রশ্ন থাকে, হ্যাঁ। প্রথমটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, কেমন? তো এখানে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কি কি হয়ে থাকে? 1 2 3 4, এবং বলে দিছে দেখেন ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে ভগ্নাংশ হইতে পারবে না, এবং সেটা কি হবে? ধনাত্মক হবে। কোনো ধরনের ঋণাত্মক সংখ্যা স্বাভাবিক সংখ্যার ভেতরে পড়বে না, ঠিক আছে? এবং পাশাপাশি মৌলিক সংখ্যা হবে, হ্যাঁ। মৌলিক সংখ্যা 2 4 6, 2 3 5 7, এগুলো মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা যা আছে সবগুলাই মোটামুটি স্বাভাবিক সংখ্যার ভেতরে পড়বে, ঠিক আছে? আচ্ছা, সহমৌলিক সংখ্যা বলে এখানে একটা কথা আছে। সহমৌলিক সংখ্যা কি জিনিস? দুই স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে এদেরকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। এটা একটু আপনাদের বুঝে নিতে হবে। দুইটি সংখ্যা দেওয়া আছে, এই দুইটি সংখ্যার যদি গসাগু এক হয় মানে গসাগু নাই, ঠিক আছে? যেমন 6 ও 35, এটার গসাগু এক। এই জন্য এটাকে আমরা বলবো সহমৌলিক, ঠিক আছে? এই জন্য এটাকে বলবো সহমৌলিক। আপনারা এটার একটু গসাগু বের করবেন, হ্যাঁ। গসাগু আশা করি সবাই জানেন, হ্যাঁ, কিভাবে নির্ণয় করতে হয়। এরপরে আসি হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা? মানে যেটা দশমিক হইতে পারবে না, সেটা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, ঠিক আছে, কিন্তু দশমিক হওয়া যাবে না। এরপর আসো ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কি জিনিস? ফ্র্যাকশনাল নাম্বার মানে দশমিক আকারে বা এরকম আকারে যেটা লেখা যায় এটা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে? p/q, 1/2, 3/2, -5/3, এগুলো হচ্ছে আমাদের কি ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে? এখানে কিন্তু মনে রাখতে হবে আমাদের নিচে কখনো শূন্য থাকতে পারবে না, ভগ্নাংশের নিচে কখনো শূন্য থাকতে পারবে না, ঠিক আছে? অথবা ওয়ান থাকতে পারবে না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। ভগ্নাংশের হর কখনো কি হয় না? শূন্য অথবা এক হয় না, ঠিক আছে? এটা গেল ভগ্নাংশ। এরপরে হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা কি? যে সংখ্যাগুলোকে দশমিক আকারে প্রকাশ করা যায়, যে ভগ্নাংশগুলোকে দশমিক আকারে প্রকাশ করা যায়। প্রথম কথা হচ্ছে সবগুলোই পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, এবং দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো ভগ্নাংশ থাকে এবং সেই ভগ্নাংশকে দশমিক আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। দেখেন 11/2 5.5, এটা মূলদ সংখ্যা। 5/3 1.66 ডট ডট চলে গেছে, এটাও মূলদ সংখ্যা আমরা বলবো। এটাকে মূলদ সংখ্যা কেন বলবো? এটা পৌনঃপুনিক চলে আসবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দশমিক ভগ্নাংশ মূলত দুই ধরনের। দশমিক ভগ্নাংশ দুই ধরনের। আচ্ছা, এই দশমিক ভগ্নাংশের বিষয়টা কোনটা মূলদ কোনটা অমূলদ সেটা আমি আপনাদের একটু দেখাবো, ঠিক আছে? সেটা আমি আপনাদের একটু ক্লিয়ারলি বুঝাই দেব যখন নিচে আমাদের এই দশমিক ভগ্নাংশের প্রকারভেদটা আসবে, তখন একটু মাথায় রাখবেন যে মূলদ সংখ্যা জিনিসটা মাথায় রাখবেন, হ্যাঁ, তখন একটু বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে অমূলদ সংখ্যা চলে আসি ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার যে সংখ্যাকে ইরেশনাল বা অমূলদ। দেখেন, রেশনাল মানে মূলদ, রেশনাল মানে কি? আনুপাতিক। অনুপাত মানে অনুপাত আকারে প্রকাশ করা যায়, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যেই সংখ্যাগুলোকেই বা যেই দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে সেটাই হচ্ছে আমাদের কি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার বা আনুপাতিক নাম্বার, ঠিক আছে? আর অমূলদ সংখ্যা কি বা ইরেশনাল নাম্বার কি? যেটা কখনো রেশিও আকারে প্রকাশ করা যায় না, অনুপাত আকারে প্রকাশ করা যায় না। অনুপাত মানে কি? ভগ্নাংশ। ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে? যেমন এখানে দেখেন √3 1.732, এটাকে কখনোই আপনি এরকম 11/2 5/3 এই ধরনের এই টাইপের ভগ্নাংশ প্রকাশ করতে পারবেন না, ঠিক আছে? এই ধরনের ভগ্নাংশ প্রকাশ করতে পারবেন না, এই জন্য এটাকে আমরা বলে থাকি অমূলদ সংখ্যা। মানে এমন কিছু দশমিক সংখ্যা থাকবে অথবা রুট দিয়ে এমন কিছু সংখ্যা থাকবে যার মানগুলো এরকম অসংখ্য দশমিক আসবে এবং যেটা পুনরাবৃত্তি হবে না, মানে পৌনঃপুনিক হবে না, এরকম ভাবে পুনরাবৃত্তি হবে না।
এখানে দেখেন 6666 চলতে থাকবে, বাট এইখানে কিন্তু 6666 নাই, মানে ডিফারেন্ট সংখ্যা, প্রত্যেকবারই ডিফারেন্ট সংখ্যা আসবে। এই ধরনের জিনিসগুলোকে, এই ধরনের সংখ্যাগুলোকে, দশমিক সংখ্যাগুলোকে আমরা কখনোই অনুপাত আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে না পারি, তখন সেটা ইররেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। ঠিক আছে, কোনো অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এবার আসি হচ্ছে দশমিক ভগ্নাংশ বা ডেসিমেল ফ্র্যাকশনাল নাম্বার। ডেসিমেল ফ্র্যাকশনাল নাম্বার, তো এইখানে দশমিক ভগ্নাংশ কি জিনিস, 3.0 2.5, মানে এগুলাই হচ্ছে দশমিক আর কি। 3.333, এখানে দেখেন আবার 1.73, এখানে একটু পার্থক্য আপনারা খেয়াল করবেন যে এখানে 3333 একই সংখ্যা বারবার আসতেছে, এখানে ডিফারেন্ট সংখ্যা মানে ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা প্রতিবারই দেখা দিচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু বোঝানোর চেষ্টা করব, বাকি দশমিক তো আপনারা সবাই বুঝেনি। হ্যাঁ, এই দশমিক সংখ্যা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা সসীম আর একটা হচ্ছে অসীম। সসীম কি, যার কি খুব দ্রুত শেষ হয়ে যায়, দশমিকের পরে যেটা শেষ হয়ে যায়, ঠিক আছে, 2 4 5 10 ঘর যাওয়ার পরে এটা আর দশমিক পর্যন্ত যায় না, এটা হচ্ছে সসীম। এই যেমন হচ্ছে 0.52, 3.4152, এগুলো শেষ হয়ে গেছে, দশমিকের পরে দেখেন সংখ্যাগুলো শেষ হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে সসীম। আর অসীম কি, তাহলে অসীম হচ্ছে যেই দশমিক ভগ্নাংশ কখনো শেষ হবে না, যেমন দেখেন 1.333, এটা ডট ডট দেওয়া আছে মানে চলতে থাকবে। ঠিক আছে, ডট ডট দেওয়া আছে মানে চলতে থাকবে। তো এগুলাই মূলত অসীম। ঠিক আছে, তো এবার আসেন, এই অসীম দশমিকের মধ্যে আবার কিছু পুনরাবৃত্তি হয়, কিছু দশমিক সংখ্যা পুনরাবৃত্তি হয়, কিছু দশমিক সংখ্যা পুনরাবৃত্তি হয় না। তো যেটা পুনরাবৃত্তি হয় সেটাকে বলা হয় দেখো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, যেটা পুনরাবৃত্তি হয় না সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তো যেটা পুনরাবৃত্তি হয় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, সেটা দেখেন একটা উদাহরণ, 1.2323, এটা বারবার আসতেছে। ঠিক আছে, 5.1654, মানে দেখেন 6 এর উপর পৌনঃপুনিক, 4 এর উপর পৌনঃপুনিক, এটা দেওয়া আছে, তার মানে বুঝতে হবে 654 654 654 চলতে থাকবে। ঠিক আছে, এটাই বুঝাচ্ছে পৌনঃপুনিক দিয়ে, এটা কিন্তু মনে রাখতে হবে পৌনঃপুনিক। হ্যাঁ, সবাই হয়তোবা জানেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের আবৃত। এবং অনাবৃত কি, কখনোই এটাকে কি করা যাবে না, এরকম পৌনঃপুনিক মানে কোনো সংখ্যা রিপিট হবে না, দশমিকের পরে কোনো সংখ্যা রিপিট হবে না এবং এটা চলতে থাকবে, এবং এই সংখ্যাগুলোকে কখনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। তার মানে এখানে একটা জিনিস আপনাকে ক্লিয়ার থাকতে হবে, যে পৃথিবীতে সব সংখ্যাই মূলদ, কিন্তু শুধুমাত্র এক শ্রেণীর সংখ্যা হচ্ছে অমূলদ, সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ মানে যেটাকে কখনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এবং এটাই হচ্ছে অমূলদ, যেটা আমি এই বলতে চাইছিলাম একটু আগে। হ্যাঁ, মূলদের বেলায়। এরপর আসেন বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। পৃথিবীতে যাই দেখেন সবই বাস্তব, সবই বাস্তব। তাহলে অবাস্তব কোনটা? অবাস্তব হচ্ছে, অবাস্তব আমি আপনাকে বুঝাই। আচ্ছা, এই যে অবাস্তব জিনিসটা একটু বুঝাই। অনেক সময় আপনারা যারা উম একাদশ দ্বাদশে সায়েন্সের স্টুডেন্ট, তাদের তো হচ্ছে এটা জানার কথা, যে √-5, এই যে এই টাইপের সংখ্যাগুলো, মানে রুটের ভেতরে মাইনাস থাকলে এটা হচ্ছে অবাস্তব, এছাড়া কোনো কিছুই অবাস্তব না। ঠিক আছে, √এর ভেতরে মাইনাস থাকলে এটাই হচ্ছে অবাস্তব সংখ্যা, এছাড়া সবগুলাই বাস্তব সংখ্যা। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছেন। ওকে, তো এবার আসেন ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার, এটা কি জিনিস আমরা জানি, যেটার সামনে মাইনাস চিহ্ন নেই সেটাই হচ্ছে ধনাত্মক। এখন দশমিক হোক, দশমিক ছাড়া হোক, দশমিক আবৃত হোক, দশমিক অনাবৃত হোক, পৌনঃপুনিক থাকুক বা না থাকুক, রুট থাকুক বা না থাকুক, ঋণাত্মক সংখ্যা বা মাইনাস চিহ্ন না থাকলে সেটাই পজিটিভ ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যা। আর মাইনাস দিলে সেটা হয়ে যাচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, এবার আসেন অঋণাত্মক সংখ্যা বা নন নেগেটিভ নাম্বার। নন নেগেটিভ নাম্বার, শূন্য সহ ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা থাকে। শূন্য সহ ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়ে থাকে। ঠিক আছে, ইত্যাদি অঋণাত্মক সংখ্যা। এখানে কিন্তু একটু মনে রাখতে হবে, পূর্ণ সংখ্যা তিন ধরনের, এটা মনে রাখতে হবে। পূর্ণ সংখ্যা তিন প্রকার, পূর্ণ সংখ্যা তিন প্রকার, এখানে কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, অনেকে ভুল করে যে পূর্ণ সংখ্যা দুই প্রকার, ধনাত্মক ঋণাত্মক। ঠিক আছে, শূন্যকেও ধনাত্মকের ভিতরে দিয়ে দেয়, বাট না, পূর্ণ সংখ্যা তিন প্রকার। হ্যাঁ,
ধনাত্মক, শূন্য এবং ঋণাত্মক, ঠিক আছে। আবার এইখানে ধনাত্মক সংখ্যা আমাদের হচ্ছে তিন প্রকার, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ধনাত্মক সংখ্যা তিন প্রকার, এটাকেও আমাদের মাথায় রাখতে হবে। মৌলিক, এক এবং যৌগিক। এক এমন একটা সংখ্যা যেটাকে কি কখনো কি করা যায় না, দশমিকেও সরি মৌলিকেও ফালানো যাবে না, যৌগিকেও ফালানো ফালানো যাবে না। এটার একটা লজিক আছে, যে লজিকটা আমরা অন্য একদিন ক্লাসে শিখবো। আর যদি জানতে চান যে কেন এককে আমরা মৌলিক অথবা যৌগিকে ফালাই না বা ফালাইতে পারি না, এটা জানতে চাই, তাহলে কমেন্টে একটু করে দিবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এই ছিল। এগুলা একটু উম, এত ভাঙাভাঙি দেখার কোনো প্রয়োজন নাই, হ্যাঁ, এগুলা অত আসে না, এগুলা আসবেও না, জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে আর কি। তো উদাহরণ এক, কোনটা অমূলদ মূলদ এটার দরকার নেই, ওই আমাদের মূলদ অমূলদের ওই টেকনিকটা মাথায় রাখলেই যথেষ্ট, হ্যাঁ। এদিকে কিছু পড়বো না আমরা, আমরা চলে যাব সরাসরি হচ্ছে আমাদের উদাহরণ দুই এ, হ্যাঁ। উদাহরণ দুই থেকে একটু দেখব। প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এইটা কিন্তু মনে রাখতে হবে, এটা প্রশ্ন হুবহু থাকতে পারে যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। এটা একটা স্বীকার্য, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল করব, তার সাথে যদি এক এক যোগ করি, সেটা অবশ্যই কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাই মাথায় রাখতে হবে, ঠিক আছে। প্রশ্ন প্রশ্নের উত্তর হবে কি, পূর্ণবর্গ সংখ্যা, হ্যাঁ। অথবা থাকতে পারে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, এক যোগ করলে, হ্যাঁ। এটা একটু করি। প্রথম সংখ্যা এক্স হলে তারপর একটা এক্স প্লাস ওয়ান, তারপর একটা এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এরকম চলতে থাকবে। তাহলে চারটা গুণ করব, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান, ওকে। তো এই চারটা গুণ করছে, এখানে দেওয়া আছে, এটাই এই লাইনটাই কি করছে দেখেন, এইটাকে সামনে আগায় দিছে এবং এই দুইটাকে পরে দিছে। এই ক্ষেত্রে কি করছে, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে থ্রি গুণ করলে থ্রি এক্স। এই দুইটা গুণ করছে, এই দুইটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু হয়। এটা একটু আপনারা গুণ করবেন, হ্যাঁ, আশা করি গুণ করা পারেন। না পারলে একটু আমরা জানাবেন, আমি সেটা ট্রাই করে দেবো আপনাকে। প্লাস ওয়ান, হ্যাঁ। এ এখন দেখেন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স কে এ ধরছে, হ্যাঁ? এটা এ হইলে তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এটা হচ্ছে এ প্লাস টু আর প্লাস ওয়ান, খেয়াল করছেন। এখন এখানে সূত্র ফলাই মানে সরি ভাঙাই দিছে, এ ইন্টু এ স্কোয়ার, এ ইন্টু টু টু এ প্লাস ওয়ান, এখানে সূত্র পড়ে গেছে এ স্কোয়ার প্লাস টু এ বি ইন্টু বি স্কোয়ার, ঠিক আছে। এই ওয়ানকে যদি আপনি বি ধরেন, হ্যাঁ, এই ফরমেশনটা মাথায় রাখতে হবে। আশা করি আপনারা যেহেতু আহ, পড়াশোনা করে আসছেন, এটাকে আর আমার ইলাবোরেট করে দেখানোর কোনো প্রয়োজন আমি মনে করি না। ক্লাস সিক্স সেভেন এইট এরা হচ্ছে এগুলা ইলাবোরেট করে দিতে হয়। যেমন কোনটা ইলাবোরেট করতে হয়, এখানে ইনটু ওয়ান একটা গুণ আকারে আছে ওয়ান, হ্যাঁ। ওয়ানের উপর স্কোয়ার দিলে হচ্ছে আমাদের কোনো মানে ইনিশিয়ালি কোনো ডিফারেন্স হয় না। তো স্কোয়ার থাক বা না থাক, ওয়ান ইজ অলওয়েজ ওয়ান, হ্যাঁ। তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আছে, তাহলে সূত্র পড়ে গেছে এ প্লাস বি অল স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস থ্রি এক্স, এই যে এই এ এর মানটা বসাই দিছে, এ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, ঠিক আছে। এখন দেখেন অল স্কোয়ার আছে, ভেতরে যাই মান থাক না কেন তার বাইরে একটা অল স্কোয়ার থাকলে বোঝা যাবে যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। ভেতরে যাই থাক না কেন, আপনার পুকুর খাল নদী যাই থাক না কেন, তার উপর স্কোয়ার থাকা মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। সুতরাং যে কোনো চারটি, ওই কথাটাই বলা আছে প্রথমের কথাটা। এবার আসেন ডেসিমেল ফ্র্যাকশন বা দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ সম্পর্কে আমরা একটু জানছিলাম, হ্যাঁ। সসীম দশমিক, অসীম দশমিক। এই সসীমের ভিতরে সসীম হচ্ছে আমাদের এরকম, আবার অসীম আবৃত দশমিক কি, আবৃত দশমিক জিনিসটা হচ্ছে আমাদের ওই পৌনঃপুনিক, বারবার একটা সংখ্যা রিপিট হইতে থাকবে, এটাই হচ্ছে আবৃত দশমিক, এটা মাথায় রাখবেন। অসীম দশমিক কি, যা কখনো শেষ হয় না, যার কখনো কি হয় না, শেষ হয় না, হ্যাঁ? এবার আসেন হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, হ্যাঁ। আবৃত এটা তো আপনারা জানেন বুঝেন, এটা যতবার যাবে, এতদূর পর্যন্ত করছে, করার পরে থ্রি থ্রি চলে আসছে, এরপরে যতবার যাবেন থ্রি থ্রি চলে আসবে, এখানে জিরো নিবেন, টোয়েন্টি হবে, আবার থ্রি দিবেন, তিন ছয় আঠারো চলে আসবে, এরকম থ্রি থ্রি। এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, মানে আবৃত দ্বারা কি বোঝায়, বারবার আসে, হ্যাঁ? এটাকে পৌনঃপুনিক বিন্দু দিয়ে প্রকাশ করা হয়, পৌনঃপুনিক বিন্দু মনে রাখবেন এটা। পৌনঃপুনিক কি করতে হয়, এখানে যদি চার পাঁচটা সংখ্যা বারবার একসাথে রিপিট হতে থাকে, যেমন 124 124 124, সেহেতু আমরা চাইলে প্রত্যেকটার উপর পৌনঃপুনিক দিতে পারি, অথবা প্রথমেরটা এবং শেষটার উপর পৌনঃপুনিক দিয়েও লিখতে পারি, ঠিক আছে। তো এই আর কি,
গেল। আমরা একটু নিচে 3 নম্বর উদাহরণে আসি। এত এবং এতকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে, এটা কোনো কথা? এই দশমিক ভগ্নাংশ এখন আপনাদের শিখতে হবে। কিভাবে দশমিক ভগ্নাংশ করবেন একটা বলে দেই, যদি অনেকে ভুলে যান। হুম। প্রথমে হচ্ছে 11। 11 30-এর মধ্যে যে দুইবার যায় কিনা? না, দুইবার যায় না। 30-এর মধ্যে দুইবার গেলেও প্রথমে কিন্তু আমরা একসাথে 30 নিতে পারবো না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকে ভাবছিলেন যে 11 30-এর মধ্যে দুইবার যায়, দুইবার দিয়ে দেবো না, অসম্ভব ব্যাপার। আপনার প্রথম কথা হচ্ছে 11কে এই 3 প্রথম ঘরের সাথে ভাগ করতে হবে, প্রথম ঘরে যায় না। যেহেতু প্রথম ঘরে যায় না, তাহলে আরেকটা ঘর আমাকে নিতে হবে। আরেকটা ঘর নিতে গেলে এখানে আমাকে একটা দশমিক দিয়ে তারপরে এই দুইটা ঘরের কথা চিন্তা করতে হবে। আসলে কি তাই? না, সেরকমটাও নয়। দেখেন কি ছিল এখানে, 3/11, তাহলে 11 এখানে 3কে ভাগ করবে, এখানে কিন্তু 30 ছিল না, 0 ছিল না। ঠিক আছে, 0 কখন বসাবো? প্রথম কথা হচ্ছে 11 দিয়ে 3কে ভাগ করব, 3কে ভাগ করলে কি আসবে না, ভাগ করা যাবে না, এটা আমরা সবাই জানি, কি বলেন? তো এই জন্য এখানে একটা শূন্য বসাইতে হবে। মন চাইলেই তো শূন্য বসানো যায় না, তাই না? মন চাইলে আপনি কখনো শূন্য বসাইতে পারবেন না। তো এই জন্য কি করবেন, এখানে একটা দশমিক দিয়ে নেবেন। দশমিক দিলে এখানে একটা শূন্য বসানোর অধিকার আপনার আসবে, আপনি শূন্য বসাইতে পারবেন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে দশমিক না দেওয়া পর্যন্ত শূন্য বসাইতে পারবেন না। তো শূন্য দিলেন। এরপরে 30-এর মধ্যে এই 11 কতবার যায়? 11 যায় দুইবার, 22। এরপরে বিয়োগ করলে 8 থাকে, একবার দশমিক দিয়ে নিছেন, আর কোনো শূন্য বা দশমিক দেওয়ার প্রয়োজন নাই। শুধু এখন কি করতে থাকবেন, শূন্য নামাইতে থাকবেন, নামাইতে থাকবেন, হ্যাঁ। ঠিক আছে। তো এই শূন্য দিয়ে দিলেন। এই 80-র মধ্যে 11 কতবার যায়? 7বার যায়। 77 বিয়োগ করেন না, 80 থেকে 77 বিয়োগ করলে 3 থাকে। 3-এর পরে আবার আরেকটা শূন্য দিলেন, এরকম ভাবে চলতে থাকবে প্রসেসটা, 2727 চলতে থাকবে। ঠিক আছে। এই এখানে দেখেন 2727 বারবার আসছে, এটা এই জন্য 27 পৌনঃপুনিক। এটা আপনারা একটু নিজেরাই একটা ভিডিও করে সাইডা দিয়ে, ঠিক আছে, আমার একটু মেনশন করে দিয়ে, হ্যাঁ। এরপরে নির্ণয় দশমিক ভগ্নাংশগুলোকে যথাক্রমে 0.27, ইট ডাজেন্ট ম্যাটার হোয়াট। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন। তো এটা আজকে করব না, থাক, আজকে করার দরকার নেই। ইনশাল্লাহ আমরা নেক্সট লেকচারে এই উদাহরণ 4 থেকে শুরু করব, ঠিক আছে। তো ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা শর্টকাটও একটা নিয়ম শিখবো, শর্টকাট নিয়ম, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।